আসসালামু আলাইকুম। ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। নির্বাচনে কোনো টালবাহানা হবে না মন্তব্য করে ইসি আনোয়ারুল বলেন, এটি কমিশনের জন্য চ্যালেঞ্জ, যা পাশ কাটানোর কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন এবং ভোটের সঙ্গে সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেন, প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে এবারের ভোটার সংখ্যা। জানান, প্রবাসীরা উচ্ছ্বাস নিয়ে ভোট দিতে অপেক্ষা করছেন। অন্যান্য কমিশনাররা বলেন, এবারে নির্বাচন খারাপ হওয়ার সুযোগ নেই। পরে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, এই কমিশনের মূল অঙ্গীকার পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখা। I tell you, our bottom line is, এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। এইটা আপনারা এমফাসাইজ করবেন যে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এইটা আপনারা এমফাসাইজ করবেন। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, দি এডুকেশন অ্যান্ড দি ট্রেনিং হুইচ ক্যানট হিট অ্যাট দ্য মোরালিটি অফ দি পার্টিসিপেন্টস, নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না, সেটা এডুকেশনও না, ট্রেনিংও না। সুতরাং আপনাদের প্রত্যেকটা ট্রেনিং সেশনে এই নৈতিকতার বিষয়টি একটু বর্ণনা করে রাখবেন। এখানে না সিলেবাসে না থাকলেও নিজের থেকে হলেও অন্তত বলবেন, যাতে নৈতিকতার মানটা যাতে ঠিক থাকে। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। 50,000 নির্বাচন প্রিজাইডিং অফিসার যদি আপনি সিলেক্ট করতে পারেন, তাকে যদি এই মেসেজটা দিতে পারেন যে নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না, এবং এটা দিতে হবে। বর্তমান যে পরিবেশ বিরাজ করছে তাতে নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক উত্তরণের একটি রোড ম্যাপ পাওয়ার জন্য অপেক্ষা করছে সবাই, আর এর বিকল্প নির্বাচন। সময় মতো নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে, আর এসব মোকাবেলার মূল হল জাতীয় নির্বাচন। রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে, এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রচারণার আজ চতুর্থ দিন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, শুক্রবারে প্রার্থীরা কি প্রচারণা চালাচ্ছেন? কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের যে ভোটের দিন, সেই দিনের আর মাত্র 10 দিন বাকি আছে। এরই মধ্যে বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র যারা নির্বাচন করছেন, তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পাসের বিভিন্ন হলে তাদের যে নির্বাচনী ক্যাম্পেইন সেটি করছেন। আজকে এখন পর্যন্ত বড় যে প্যানেলগুলো রয়েছে বা বড় যে প্রার্থীরা রয়েছেন, তাদেরকে আমরা নির্বাচনী ক্যাম্পেইন করতে দেখিনি। তবে তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে জুমার নামাজের পরে তারা বিভিন্ন হলে, এক একজন এক এক হলে, এক এক মসজিদে, কেন্দ্রীয় মসজিদে কেউ, সায়েন্সের ওই পাশের মসজিদে কেউ, অথবা হলপাড়ার মসজিদ থেকে তারা জুমার নামাজ শেষ করে হলের যে ক্যান্টিন সেখানে খাওয়া দাওয়া করবেন, এবং এরপরে হলের যেই শিক্ষার্থীরা রয়েছেন, আবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের সঙ্গে তাদের যে জনসংযোগ, তাদের কাছে যে ভোট চাওয়ার বিষয়টি এবং তাদের কাছে যে প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি, সেগুলো শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। এদিকে একটু আগে এখানে প্রতিরোধ পর্ষদের যিনি জিএস প্রার্থী রয়েছেন, বামপন্থী ছাত্র সংগঠনগুলো সহ অনেক
অনেকে মিলে যারা জোট করেছেন তাদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যেই কার্যক্রম সেখান থেকে তারা নিরপেক্ষতার যে বিষয়টি সেটি দেখেননি, অনেকের প্রতি পক্ষপাতিত্ব করছে এমন অভিযোগ তিনি আসলে আমাদের কাছে করেছেন। এছাড়া অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারাও মোটামুটি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে নির্বাচন কমিশন কাউকে কাউকে বিশেষ সুবিধা দিচ্ছে এবং অনলাইনে গুজব এবং অপপ্রচার রোধ করতে প্রশাসন কার্যত ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করছেন। তবে নির্বাচন কমিশনারদের সঙ্গে আমাদের যখন কথা হয় তারা বলছেন যে তারা আসলে সকল প্যানেলের প্রার্থীদেরকে অথবা স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের সবাইকেই একেবারে তাদের যে শিক্ষার্থী সেই শিক্ষার্থী হিসেবে দেখেন এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড যেটি বা সমান সুযোগ তারা নিশ্চিত করেছেন। ফারজানা, আমরা জানছিলাম ডাকসু নির্বাচনের প্রচারণার খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর আজ বিকেল 4টা থেকে আগামী 9 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আগামী 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং একই দিনে ফল প্রকাশ করা হবে। গতকাল ঘোষিত জাকসু ছাত্রদলের প্যানেলে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও মীর মশাররফ হল ছাত্রদলের সভাপতি শেখ সাদি হাসান এবং জিএস পদে মনোনয়ন পান 13 নম্বর ছাত্রী হল ছাত্রদলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী। প্যানেলে ঠাঁই না পাওয়া নেতা কর্মীদের অভিযোগ সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন নারী পদে প্রার্থী রোকেয়া হল ছাত্রদলের সভাপতি কাজী মৌসুমী আফরোজ আগে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। আগামীর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট, এমনটা মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আগামী 15 বছরের মধ্যে এই সংকটের সমাধান করা না গেলে এটি কেবল বাংলাদেশের জন্য নয় বরং আঞ্চলিক চ্যালেঞ্জে পরিণত হবে। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন তিনি। I would mention about the Rohingya crisis because from the Bangladesh perspective, that is the biggest problem that we have and there is no resolution at within our side. It's 8 years. Initially, everyone thought that it would be 1 or 2 years as it happened earlier, in the 70s, 80s or 90s. I was among the few who said that no, that's not going to happen. জলের রানী পদ্ম ফুল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে গোপালগঞ্জের পদ্মবিলগুলোতে। ফুটে থাকা অসংখ্য পদ্ম ফুল যেন হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের। শুধু ভ্রমণ পিপাসুদের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগী নয়, বছরের কয়েক মাস অনেকের কর্মসংস্থানের যোগান দেয় সেখানকার পদ্ম ফুল। গোপালগঞ্জ থেকে মাহবুব হোসেন সারমাতের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ষড়ঋতুর দেশে শরতের ছোঁয়া, তবু বর্ষার স্নিগ্ধতার রেশ প্রকৃতিতে। চোখ জুড়ানো এসব দৃশ্য যেন টুকরো টুকরো সোনার বাংলা। শরতের সকালে শুভ্র নীল আকাশে কুসুম সূর্যের উকি পদ্মবিলে জুড়ায় মন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া প্রেমীদের। গোপালগঞ্জ সদরসহ কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার অন্তত 25টি বিল পদ্ম ফুলে রঙিন। এমন রূপলাবণ্য উপভোগ করছেন সৌন্দর্য পিপাসুরা। এখানকার ওয়েদারটা অনেক সুন্দর আর পদ্ম ফুলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুবই ভালো লাগছে। আমার বলাকোরের পদ্মবিলে এসে খুবই ভালো লেগেছে। এখানে বলাকোরের পদ্মবিল এটা অনেক সুন্দর, তাই আমরা মাঝে মধ্যে ঘুরতে আসি। পর্যটকদের হাসি মুখে নৌকায় চড়িয়ে কিংবা শাপলা বিক্রি করেও সংসার চলে অনেকে। এই অঞ্চলের যারা কর্মঠ মানুষ খেটে খায়, তাদের কাজ কর্ম থাকে না, তারা এই নৌকো বেয়ে এবং পর্যটকদের আনন্দ দিয়ে তারা একটা বাড়তি পয়সা আয় করে। সম্প্রতি পরিদর্শনে গিয়ে পদ্মবিল ঘিরে পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। তাদের নিরাপত্তার জন্যও আমরা এখানে গ্রাম পুলিশ সহ বিভিন্ন ব্যবস্থাপনা নিয়েছি। অদূর ভবিষ্যতেই আমরা একটি গোলঘর তৈরি করব এই বিলের মাঝখানে, যাতে ওয়াচ টাওয়ার তারা দেখতে পারেন। বড় মৌসুমে এসব বিলে ধান চাষ করেন কৃষকরা।
বর্ষাকালের শুরুতে জমিতে পানি এলে শোভা ছড়াতে শুরু করে পদ্মফুল। আবহমান বাংলার রূপরস আপন মহিমায় ছড়ায় প্রকৃতি। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।